আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফরিদ ভাই, একটা লেটেস্ট ইনফরমেশন দেই। সেটা হচ্ছে কালকে থেকে আমরা জানি যে সার্জিগর আসার পরে সার্জিগরের ডায়রিয়া হয়েছে কিনা জানি না, কিন্তু ওই যে আপনার ভোজ সভা, নৃত্য সভা এগুলো বাতিল হয়ে গেছে। এখন খলিল বলছিল যে ভারতীয় যে এম্বাসি কূটনীতিক আছে ওনার সাথে সার্জিগরের বৈঠক হবে না, কিন্তু এইমাত্র যে খবরটা পাওয়া গেল ওনাদের দুইজনের একটা বৈঠক অলরেডি ঢাকায় হয়ে গেছে, খলিলের না থাকা সত্ত্বেও। কাহিনীটা কোন দিকে গড়াচ্ছে দাদা? হ্যাঁ, আপনাকে বলি, 1 বছর না যেতেই বলেছিলাম, অর্থাৎ 25 সালেই বলেছিলাম যে এই আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে, এই আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হবে, হবেই, কোনো উপায় নাই। কারণ এই বাংলাদেশ দিন শেষে আওয়ামী লীগের হাতেই থাকবে। এই বাংলাদেশ দিন শেষে ভারতের সাথে সুসম্পর্ক থাকতে হবে, তা নাহলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, পাশাপাশি এই বাংলাদেশে কোনো স্থিতিশীলতা আসবে না। আর বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, তাহলে আমেরিকা তো ব্যবসা করতে আসছে এখানে। আমেরিকাতে এখানে কারো কারো ওই ভাবির পোলাদের মায়ের হাঙ্গা করতে আসে নাই তো, একবার জামাই বানাতে আসে নাই তো, এখানে ব্যবসা করতে আসছে। আমেরিকা এখানে ব্যবসা করবে, জাপান এখানে ব্যবসা করবে, চাইনা এখানে ব্যবসা করবে, স্থিতিশীলতা দরকার। তো তার জন্যে এই বৈঠক হবেই। আপনি খেয়াল করেন যে তারা না করলো, একদিকে ভোজ সভা বাতিল করলো, পাশাপাশি দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করলো। এবং আর একটা কারণ আছে, এই দীনেশ ত্রিবেদী কিন্তু বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না বাংলা ভাষা জানেন, ইংরেজি তো জানেই না, যে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারে না। এটাতে বলার কারণে বোধহয় একটু বেজ্জিত হয়েছে, লজ্জায় বোধহয়। আর ব্লেজার খলিলকে এই জন্য রাখে নাই, কারণ এটা তো খুব ঘনিষ্ঠ আলাপ হবে, সেখানে ব্লেজার খলিলকে রাখবে না। কারণ দীনেশ ত্রিবেদীও বিজ্ঞ, আর যিনি আসছেন উনিও বিজ্ঞ। এরা বিশ্ব রাজনীতি নিয়ে খেলা করে, এরা তো গোলাম। দুই প্রভু এখন আলোচনা হইতেছে গোলামকে ওইখানে কিভাবে রাখে, তার জন্য গোলামের রাখে নাই। আর একটা জিনিস দেখেছেন আপনি, তার চেহারাটা দেখছেন, তার চেহারা, ব্লেজার খলিলের চেহারা কিন্তু আগের মতো আর নাই, গলা শুকিয়ে গেছে, যে চাকরি বুঝি গেল, চাকরি বুঝি গেল। এবং সার্জিগর আসার আগে খলিল দৌড়াইয়া পাকিস্তান এম্বাসিতে গেছে এবং টার্কিশ এম্বাসিতে যে কি আলোচনা করছে যে ভোজসভা বাতিল, রাষ্ট্রীয় ভোজসভা। আরো জি, মানে বোঝা গেল যে গোলামদের দিন ফুরিয়ে আসতেছে এবং আরো আসবে। ডিসেম্বর আসতে আসতেই আমার ধারণা, আমি ভেবেছিলাম ডিসেম্বরে বিরাট সংঘর্ষ হবে, অনেক মানুষের জান যাবে, মুখোমুখি হবে। আমার মনে হয় যে ডিসেম্বরের আগে এগুলো সব পালায় যাবে, রাস্তা ছেড়ে দিবে। ফরিদ ভাই, আরেকটা খবর পাইছি কিনা জানি না, সেটা হচ্ছে যেমন আগেরটা তো জানি নেই, আমরা নিজেরাই আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রথযাত্রা যেখান দিয়ে হচ্ছিল সেখানে ছাতা বোমা পাওয়া গেছিল। আজকে আবার আপনার প্রেসার কুকারে বোমা বিস্ফোরণ হয়েছে বাংলাদেশে, ঢাকায় পাওয়া গেছে। এত বোমা হঠাৎ করে, উন্নত বোমা, কখনো ছাতিতে, কখনো প্রেসার কুকারে, কোন দিন জানি টয়লেটের কমোডে হয়। পাকিস্তানের মুরিদ যারা, তাদের তো এরকম হবে। পাকিস্তান কি শিখায়? পাকিস্তান জঙ্গি উৎপাদন করে আর রপ্তানি করে, ওর কাছ থেকে আপনি কি শিখবেন? তো এগুলো শিখাইছে, তো তারা বিভিন্ন জায়গায় এগুলো কাজ করতেছে। এরা তো একটা ঝামেলা করার চেষ্টা করবেই, বিভিন্ন ভাবে চেষ্টা করবে, এরা বিচ্ছিন্ন ঘটনা ঘটাবে। ভাই, অনেকেই বলতেছে আপনার শরীরের যত্ন নেওয়া উচিত। কমেন্টস আছে যে ভাই আপনার ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না, অনেক এই ধরনের সবাই। যে এক ভাই তো বলছে যে ভাই আপনি আগে সুস্থ হন, আপনার মতন যোদ্ধা আমাদের দরকার আছে, ধন্যবাদ। আওয়ামী লীগের দরকার আছে বা কিছু। আসলে আমার যেটা মনে হয়, ফরিদ ভাই আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন মহিলা লীগ কোথাও কোনো সদস্য না, তবে উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। উনি নীতির কথা, নৈতিকতার কথা বলে, যে কথাগুলো বললে আওয়ামী লীগের পক্ষে যায়। ঠিক তেমনি আমার অবস্থাও, আমিও দলীয় কোনো পদ পদবি বা সদস্য পদ নাই, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, তাই আমরা কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে, নীতির কথা বলি, নৈতিকতার কথা বলি। এটা আওয়ামী লীগের পক্ষে যাইতে পারে। অনেক সময় আওয়ামী লীগের যে একেবারে সারাদিন ইয়ে করি তা না, আওয়ামী লীগের অনেক খারাপ কথা আমরা বলি, যেগুলো সমালোচনা কম বেশি করি, তার জন্য কেউ কেউ আমাদের অপছন্দ করে, কিছু করে যেটা হচ্ছে যে শোধরানোর জন্য। তাই বলে আমরা আওয়ামী লীগের শত্রুও না, আমরা দেশের শত্রু না, আমরা দেশের। আওয়ামী লীগের সমাজ, অল ক্রিটিক্স আর নট এনিমি। অল ক্রিটিক্স, ইংরেজি একটা কথা আছে, অল ক্রিটিক্স আর নট এনিমি। আপনি যদি দলের ভিতর ক্রিটিসিজম না রাখেন, আপনার দল ধ্বংস হয়ে যাবে। যে কারণেই তো আওয়ামী লীগকে বিচ্ছিন্ন এই 5ই আগস্ট হয়েছে। আওয়ামী লীগের ভিতরে ক্রিটিক ছিল না বলেই তো এটা ঘটেছে। যদি আওয়ামী লীগের সমালোচক থাকতো আওয়ামী লীগের ভেতরেই, তাহলে এই 5ই আগস্ট ঘটতো না, সতর্ক হয়ে যেত আগেই। যেটা আমরা দেখেন, একমাত্র একজন লোক বলেছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছিলেন
যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু মুক্তিযুদ্ধ মৌলবাদীদের দখলে সতর্ক করেছিলেন। এটা যদি তখনকার ক্রিটিকার এই কথাটাকে নিয়ে এটা প্রচার করতো, তাহলে কিন্তু আজকে এটা ঘটতো না। টোটালি 5ই আগস্ট ঘটেছে একটা প্রপাগান্ডা, একেবারে মিথ্যা গুজবের উপর একটা আন্দোলন হয়ে গেল, এরা বুঝতেই পারলো না। আওয়ামী লীগ কিন্তু ছোট দল নয়, আওয়ামী লীগ কিন্তু শক্তিতেও ছোট না, বুদ্ধিতেও ছোট না, কোনো দিকেই ছোট না। তারপর আওয়ামী লীগের পতন ঘটে গেল। কারণ কি? কারণ তাদের মধ্যে ক্রিটিক ছিল না, বা ক্রিটিসিজম নেওয়ার ক্ষমতা ছিল না, তার জন্য তো এই সমস্যা হয়েছিল। বা তারা তাদের দলীয় পড়া আপনি প্রকাশ্য না করলেন। যেমন আমার খুব নেতিবাচক একটা জিনিস আপনার মনে হলো, প্রকাশ্য না বলে আপনার গোপনে বলতে, ফরিদ ভাই এটা চেঞ্জ করতে হবে, আপনার চশমাটা এটা ভালো না, চেঞ্জ করেন, মোস্টটা এরকম, এটা চেঞ্জ করেন। এটা আপনি আমাকে আলাদাভাবে বললেন, অন্তত আলাদাভাবে তো বলতে হবে। যদি আপনি না করেন তাহলে তো আরো খারাপ দেখা যাবে, তাই নয় কি? তো এরকম অনেক বিষয় থাকে। ক্রিটিক্স আর নট অলওয়েজ, অলওয়েজ ক্রিটিক্স আর নট এনিমি, এটা বুঝতে হবে। আর ফরিদ ভাই, সমালোচনা ছাড়া পৃথিবীর কোনো কিছুর পরিবর্তন নতুনত্ব আসে না। জি। ফরিদ ভাই এক ভাই লেখছেন, ভাই মূল খেলা নাকি ব্রিক্স সম্মেলনের পরে শুরু হবে। তো আমি যতটুকু খবর আছে, ফরিদ ভাই আপনার কাছে তো আরো ভালো খবর থাকতে পারে, আমার মতে ব্রিক্সে ডাকার পরও আমার কি বলে ট্রাক ভাইয়া নাকি যাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে উনি মোদিজির সাথে একটা 1-to-1 মিটিং এর চেষ্টা করছেন, ওইটা এখনো 100% ক্লিয়ার হয় নাই, কনফার্ম হয় নাই। তো আপনি এই বিষয়টা আসলে কি জানেন একটু যদি বলেন। শুনেন, আপনি কি খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তারেক রহমানকে দাওয়াত দিয়েছে, খেয়াল করেছেন? প্রকাশ্যে। অর্থাৎ এত গালাগালির পরেও একটি দুর্বল রাষ্ট্র এবং তার পক্ষের শক্তিকে উচ্ছেদ করার পরেও তাকে দাওয়াত দিয়েছে। আমি একটু আশ্চর্য হইলাম, নরেন্দ্র মোদীর দাওয়াত দিল কেন? পরে দেখি নরেন্দ্র মোদী ঠিক ওই যে হোয়াইট হাউসে যেরকম চা খাওয়াইতে মনির ডাকছিল, পরে সাইজ করবে একটা একটা করে, নরেন্দ্র মোদী এই কারণে তারেক রহমানকে ডেকেছে। তিনি যাবেন কে যাবেন না এখনো কনফার্ম না, কারণ তার যে দলীয় ভক্ত যারা, তারা তো আবার ভারত বিরোধী। চিকিৎসার জন্য অবশ্য তারা যাবে, কিন্তু তারেক রহমান গেলে তো আমার মনে হয় শুধু ব্রিক্সের না, আরো কোনো ঘটনা, আরো অনেক কিছু ঘটে যাবে এর মধ্যে। তো ব্রিক্স, তিনি যদি ভারতে যান তারপরে খেলা আরো জমে যাবে। তিনি ভারতে যাওয়ার পরে খেলাটা আসলেই জমে যাবে। খেলাটা কোন দিকে যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে তখন, ভারত থেকে ফিরে আসার পরে যদি যান। যদি না যান তাও পরিষ্কার হয়ে যাবে, কারণ তখন ভারত, যদি তিনি যান তাহলে ভারতের একটা প্রোগ্রাম থাকবে, আর যদি না যান তাহলে ভারত আরেকভাবে তার গেম প্ল্যান সাজাবে। যদি ভারতে যায়, বিবৃতি দেয়, তাহলে জননেত্রী শেখ হাসিনা একভাবে প্ল্যান করবে, আর যদি ভারতে না যায় তাহলে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আলাদা প্ল্যান করবে। কারণ এইভাবে তো চলে না একটা দেশ। আর দেশের যে অর্থনীতি, আপনি বলেন এই দেশটা 700 কোটি টাকা প্রতিদিন সে লোন নিচ্ছে, ধার নিচ্ছে এখনই। এটা তো 2 মাস পর আরো বাড়বে, 6 মাস পর তো আরো বাড়বে। তো ডিসেম্বর আসতে আসতে তো 1400 কোটি হবে। তো একটা সরকার কিভাবে থাকবে? টাকার আরো অবমূল্যায়ন হবে, দেশের মানুষের চাকরি আরো যাবে, কোনো বিদেশি বিনিয়োগ তো 5 পয়সা নাই। এরপর মধ্যপ্রাচ্য থেকে টাকা আসা কমে যাবে, কারণ মধ্যপ্রাচ্যে যে হারে যুদ্ধ চলতেছে, এখন তো মধ্যপ্রাচ্য আস্তে আস্তে আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। আমি একটু শুরুতেই আমি বললাম যে ওই 14 দলীয় যে প্রতিরক্ষা জোট করেছে সৌদি আরব, এই জোটের ভেতরেই এমন কিছু ঘটবে যে, কারণ তারা তো একটা যুদ্ধরত দেশে তো বেতন আপনাকে ঠিক মতো দেবে না। তো তখন এটা তো প্রভাব পড়বে বাংলাদেশে। কামলা যদি বেতন না পায়, ভাত খাবে কি দিয়ে? আমরা যতই সাফা মারি, প্রবাসী শ্রমিক, আমাদের কি কি বলা হয় তাদের, যেন রেমিটেন্স যোদ্ধা, এগুলা ফাত্রামি, মিথ্যা। এগুলা কামলা কামলাই বলতে হবে ভাই, আপনাকে স্পষ্ট বলতে হবে আমি কামলা। তাহলে আপনি যখন আপনার আইডেন্টিটি পরিষ্কার, আমি আর কামলা 10 বছর পরে থাকবো না, 20 বছর পরে থাকবো না, তাহলেই আপনি কিছু, আপনি নিজেরে কামলা রে নিজের একটু পালিশ মেরে নাম দিলেন, মানে নুডলস, মানে কি বলবো আর রে ভাই। আপনি মানে যাই গেলে উদাহরণ দিলে খারাপ দেখা যায়, কিন্তু এটা আমি শ্রদ্ধা রেখেই বলতেছি। আপনাকে আগে স্বীকার করতে হবে যে আমরা কামলা, আমরা মধ্যপ্রাচ্যে কামলা দিতে যাই। টার্গেট করতে হবে আগামী 20 বছর পরে যেন, 10 বছর পরে যেন কামলা দিতে না যাই, এরকম পরিকল্পনা। আর যদি আপনি নিজেরই কামলা মনে করে নিজের আবার পালিশ মেরে বলেন, মেকআপ মেরে বলেন আমি বিরাট কিছু হয়ে গেছি, তাহলে আপনার কামলাগিরি সারা জীবনই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তো ওই অর্থনীতি আরো ধ্বংস হয়ে যাবে। তো তারেক রহমান কিভাবে এই দেশটা চালাবে? কারণ দেশ চালাইতে গেলে আপনি তো শুধু কিছু চাপাবাজ ভাবির পোলা আর সারাদিন ভারতের বিরুদ্ধে গালি দেওয়া, আওয়ামী লীগের গালি দিয়ে তো পেটে ভাত যাবে না। আপনাকে তো জনগণের পেটে ভাত দিতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে, আমদানি চলতে হবে, রপ্তানি চলতে হবে, আমদানি রপ্তানি সচল রাখতে গেলে ডলার লাগবে বিদেশি, তো এগুলো তো আপনার নাই। তাহলে দেশটা কি হবে, কোন দিকে যাবে? অনেকেই বলেছে যে যদি শেখ হাসিনা না আসে তাইলে কিন্তু পরিচ্ছাপ, আওয়ামী লীগের খুব ক্ষতি হবে। আমি বলছি, হ্যাঁ ক্ষতি হবে, কিন্তু তার চেয়ে বড় কথা, আওয়ামী লীগ যদি চুপ থাকে 1 বছর আরো আগামীতে,
28 সালে এই সরকার এমনি বেড়ে যাবে, কারণ তার ভিত্তিই থাকবে না। কারণ পেটে ক্ষুধা লাগলে প্রেমিকার চোখ ভালো লাগে না, পেটে ক্ষুধা থাকলে মায়ের আঁচলও ভালো লাগে না, পেটে ক্ষুধা থাকলে 29 খেলতে আর ভালো লাগে না, তাস নিয়ে আর ভালো লাগে না, পেটে খিদে থাকলে বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না। তো ওই যে তারেক কয় না, রহমান কেন ভালো? পেটে ক্ষুধা থাকলে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। এটা তো শেষ, জানলার তো আলাপই নাই, ভাই, তখন চাঁদ দেখলেও মনে করবো যে শুকনা আরেক রুটি। ভাইও আপনাকে জিজ্ঞেস করছে যে সার্জিওরের নৈশভোজ কেন বাতিল হলো, সেটা একটু জানান। এখন আমার আর একটু বলে দেই তাহলে। কারণ হইলো যে দুই প্রভুয়ে মিটিং করবে, তখন গোলামদের কেন রাখবে? প্রভু প্রভু মিটিং, গোলামদের তো কেউ রাখবে না। যখন দুই গৃহস্থ যখন আলোচনা করে, গৃহস্থের মধ্যে কি না, খাওয়া ওরা ওই দাওয়া? যে নৈশভোজটা কেন বাতিল হয়েছে সেটা জানতে চাইছে। And আমি তো কইলাম যে ভাই হয়তো ডায়রিয়া হয়েছে কিনা কে জানে, খলিল টিস্যু পেপার নিয়ে দাঁড়াইছিল কিনা। নৈশভোজটা কেন বাতিল হয়েছে কি বুঝতেছেন? এটা কি পাকিস্তান আর তুর্কি এম্বাসিতে যাওয়ার কারণে? আমার ধারণা যে এটা ভারতের রাষ্ট্রদূত চায় নাই। কারণ আপনি কি খেয়াল করেছেন, তার একটা স্পষ্ট বক্তব্য যে তিনি ইংরেজি তো জানেনই না, বাংলা শুদ্ধ বলতে পারে না। এই কথা বলার পরে খলিল বা কোন লজ্জায় ওইখানে যায়, এই ব্লেজার খলিল, যে আমেরিকায় এত বছর থেকে ইংরেজি জানে না, বাংলাও বলতে পারে না, তাহলে এইটা একটা লজ্জা। আর একটা হইলো যে ভারত এরকমই, সে আপনাকে পরিকল্পিতভাবে মানসিকভাবে আপনাকে ভেঙে দেবে, দুর্বল করে দেবে। নৈশভোজ ভাঙার কারণে কিন্তু ব্লেজার খলিলের ইজ্জত পাংচার হয়ে গেয়া, রাইট? তো এই পাংচার হওয়ার কারণে এটা একটা সাইকোলজিক্যাল হিট, আঘাত। এটা সাইকোলজিক্যাল আঘাত করছে, মানসিক আঘাত করেছে, পরিকল্পিতভাবে ভারত এটা করেছে। এবং দীনেশ ত্রিবেদী হচ্ছেন একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপর তিনি একজন রাষ্ট্রদূত। তার বুদ্ধির সাথে এদের বুদ্ধির কাজ বুঝতে পারবে এরা কি করবে। আপনি আপনি দেখেন যে আমরা ভারতের যত সমালোচনা করি, ভারত কিন্তু তার গেম জারি রেখেছে, সে কিন্তু বসে নেই। এগুলো কিন্তু তার প্রমাণ। আপনি দেখেন আমেরিকার রাষ্ট্রদূতের সাথে সরাসরি তার বৈঠক, তা বাংলাদেশের জমিনে। দালমি কুস্ত কালা হায়, অর্থাৎ আপনার বাড়িতে আমি বৈঠক করতেছি, আপনার ভাতিজার লগে আপনার দাওয়াত দেই না, বা আপনার লগে বৈঠক করতেছে আরেক বাড়ির লোক আই না, আরেক মন্ডল, দুই মন্ডল আপনার বাড়িতে মিটিং করে আপনি বিনা দাওয়াতি। এটা আপনার জন্য সাইকোলজিক্যালি কত বড় আঘাত। এটাও একটা গেম খেলে দিয়েছে। আর আপনার আলোচনা কি কি হবে এগুলোর ব্যাপার আছে। তবে এই সরকারের জন্য এটা বিরাট বেজ্জতির ব্যাপার। ফরিদ ভাই, আমার সর্বশেষ যে প্রশ্ন বা আমি যতটুকু একটা খবর পেয়েছি সেই বিষয়ের উপর কথা বলে আপনাকে ছেড়ে দিব। কারণ ভাই আপনার সুস্থতা দরকার এই মুহূর্তে, কারণ যুদ্ধের ময়দানে সৈনিকের সুস্থতা প্রয়োজন দরকার। আছে। জি, জি। যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে মার্কিন যে রাষ্ট্রদূত আসছেন বর্তমানে, তিনি নাকি সেনাপ্রধান হিসাবে জামাতপন্থী কোনো এক সেনা কর্মকর্তাকে যাচ্ছেন, যাকে নাকি সোর্ট কি পুরস্কার দেওয়া হয়েছিল, ফরিদ বা কিছু একটা নাম। আবার ভারতে যেই সেনা আমেরিকান কূটনীতিক আছেন, আমেরিকার কূটনীতিক, আর এরা নাকি এই লোকরে চাইতেছেন না, বলতেছে এ আইএস এর সাথে যুক্ত। তারা অন্য কারো নাম দিচ্ছে, যে লোকটা লিবারেল। ঘটনাটা কতটুকু সত্য মনে হয়, মানে আমরা কি পাকিস্তানের মতন সেরকম যে পাকিস্তানের সেনাপ্রধান বা কিছু চেঞ্জ করতে হলে আমেরিকার নির্দেশ ছাড়া করা যায় না? আমরা কি সেই দিকে আছি কিনা ভাই? হ্যাঁ, এটাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে আমেরিকা নির্ধারণ করে, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করে, আমাদের দেশের প্রতিমন্ত্রী নির্ধারণ করে, এমনকি আমাদের দেশের এমপি কে হবে তারা নির্ধারণ করে। কয়দিন পরে আমাদের দেশের ইউনিয়ন মেম্বার কি হবে তাও নির্ধারণ করবে। তো তারা তো সেনা নিয়ন্ত্রণ করতেই পারে, যে তাদের পছন্দের মানুষ দিতে হবে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তবে আপনি যেটা বললেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কারো কারো আইএস এর যোগ, হিজবুত তাহরিরের যোগাযোগ অবশ্যই আছে, কম বা বেশি। তা না হলে তো বাংলাদেশে এত জঙ্গিবাদের উত্থান ঘটতো না। তা না হলে তো শিখা ও নির্বাণ বন্ধ হতো না। তা না হলে তো ওয়াকার ভাই। না, ওইটা আবার পাটোয়ারি বলছে যে মানুষ বুড়া হইলে শয়তানে ভর করলে দাড়ি রাখে, এটা কিন্তু পাটোয়ারি বলছে, আমার কথা না, তাই নাকি? পাটোয়ারির মুখের কথা। হ্যাঁ, ও, তাহলে কি আমরা এটা ধরে নিব, তাহলে আমরা ধরে নিব সেনা প্রধানকে শয়তানে ধরছে, জামাতের আমির 27 খুনকেও শয়তানে, তারা বড় শয়তানে ধরছে, তাই আর দাড়ি বড় হ্যাঁ, নাকি? এটা আপনাকে একটু দেখাই, তাইলে আপনি মনে হয় একদম পরিষ্কার বুঝতে পারবেন। এই দেখেন, আমি আপনাকে একটু সাউন্ড দিয়ে শুনাই। জি, একটু শোনান শোনান। সোশ্যাল ভ্যালুতে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে, কোনো চাঁদা, তো ওই ব্যক্তিটাই যখন
ছায়া দিয়েছে ওই ব্যক্তিরা যখন তারেক রহমানের মতন একটা দুর্নীতিবাজকে হলো ক্ষমতা বেশিয়েছে তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আসে। এই জন্য আমি অনেকে বলি যখন দাঁড়িয়ে রেখে আর্মি শেষ বয়সে ভূতে ধরলে মানুষ দাঁড়িয়ে রাখে। বয়সে মানুষের হলো মানে ভূতে ধরে, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে। শেষ বয়সে কেউ ভূতে ধরলে সে দাঁড়িয়ে রাখে, মানে তাহলে তার ওরে এটা সরাসরি কথা। হ্যাঁ, এটা আমরা বললে কিন্তু এতক্ষণ ফতোয়া চলে আসতো, আমরা জানাজা দিত না, ইসলাম অবমাননা করেছি, শুরু হ্যাঁ, হয়ে যেত, বাড়িঘর কিন্তু জ্বালাইতো, হয়তো জিন্দা জ্বালাইতো। জিন্দা জ্বালাইতো। এখন জিন্দাবিরেও খুঁজতো জিন্দা জ্বালানোর, জিন্দাবির শেখ ফরিদেরও খুঁজতো জিন্দা জ্বালানোর জন্য। আমরা কিন্তু এটা বললে খুব ইসলাম ইসলাম খত্রেম হয়ে যেত। কিন্তু এখন আমার ভাবির পোলা এবং জামাতিদের পোলা বলছে তো আর কোনো সমস্যা নেই। হবিগঞ্জ থেকে গোপালগঞ্জ কেন বারবার সংঘর্ষে জড়াচ্ছে এনসিপি? মাইর খেয়েছে গোপালগঞ্জে, এখন হবিগঞ্জে, গোলাপগঞ্জে, মানে কোথাও নিস্তার নেই। আস্কৃতিক বিপর্যয় নাকি খোদার কিয়ামত গজব। তাদের উপর, কোনটা? এখন ভাববাদী হিসেবে যদি বলতে হয় তাহলে বলতে হবে এটা গজব, খোদার গজব। আর প্রকৃতির প্রতিশোধ, এগুলো বলতে হবে। এটাই রিয়েলিটি। এরা দেখেন, প্রথমে আপনার দর্শকদের শুভেচ্ছা এবং আপনাকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। এটা ভুলে গেছিলাম আসলে, মাথা ঠিক না থাকে না, অসুস্থ থাকলে যা হয় আর কি। যাই হোক, জি। এটা বলতে আপনি যে দৃশ্যটা দেখালেন, এটা প্রথমে আমি মনে করেছিলাম হয়তো ঠাট্টা করতেছে, আমি ভাবছিলাম রিল টিল বানাইছে। দেখে মনে হয় যে দুই পক্ষ দুই ক্লাব থেকে আসছে, মজা করে কোনো রিল টিল বানাই কিনা। হুম। পরে দেখি না, আমার ভাবির ছেলেদের, আমাদের যে ন্যাশনাল কটকটি, দেখছেন কথা বলতেছি মাথা গরম হয়ে যেতেছে। এই যে আপনার আমার ন্যাশনাল কটকটি পার্টির যে আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, ভাবির ছেলে বলে রাগ করে, এই জন্য ভাবির পোলা বলি। তো ভাবির পোলাদের এমন বানানি দিল, মোটামুটি একটা ওই যে হাটের বাজারে যেরকম মোটামুটি মুরগি চোর ধরলে যেরকম বানানি দেয়, ওরকম একটা হালকা পাতলা বানানি দিল, বেশি দেয় নাই। কারণ বেশি দিলে তো সব আইসিইউতে যাইতো। এরা এখন মার খাবেই, কারণ আপনার যদি জনগণ ভিত্তি না থাকে, এরা তো, এটা যদি বিপ্লব করে আসতো তারা, জুলাই সন্ত্রাস না করে সত্যি সত্যি বিপ্লব করে আসতো, তাদের মানুষ মাথায় তুলে রাখতো। কিন্তু এরা তো বিপ্লব করে আসে নাই, এরা জুলাই সন্ত্রাস করে এসেছে। তারা বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে, তারা বিভিন্ন দেশের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য এসেছে। এবং এরা দালাল হিসেবে, দালালও না, এরা দালাল ইবনে দালাল, দালালের বাচ্চা দালাল। দালাল হইতেও কিছু যোগ্যতা লাগে, কারণ আমাদের জামালপুর জেলায় বা যেখানে পাটের ব্যবসা করে, আপনি জানেন যে মানুষের নাম হয়তো দালাল, পাটের ব্যবসা করতো দালাল বলে, যেমন মনে করেন কোন নামের পিছিয়ে দালাল শব্দ যোগ, এবং সেটা মোটামুটি সমীহ করতো মানুষ। কারণ কি? কারণ যারা পাটের ব্যবসা করে, দালালি করে, তাদের মিনিমাম যোগ্যতা দরকার। যারা তারা দালাল রাখতো না, দালালদের আবার ব্রিটিশেরা, আর ব্রিটিশ আমলে যারা দালাল ছিল তাদেরকে যথারীতি ইন্টারভিউ দিয়ে রাখতো। পাটের দালালদেরও যথারীতি ইন্টারভিউ দিতে হইতো, এত সহজ না দালাল হওয়া। যাই হোক, তো এরা দালাল না, এরা হলো গোলাম ইবনে গোলাম। দালাল আর গোলামের পার্থক্য আছে, দালাল গোলামের একটু উপরে, গোলাম তো গোলাম। তো এরা যারা আসছে এরা তো গোলাম ইবনে গোলাম, গোলামও না। ইউনূস হলো গোলাম, আসিফ নজরুলরা গোলাম, এদের বাচ্চা হলো এরা এনসিপিরা। তো এনসিপিরা সারা দেশে যা করেছে, এদের তো এখনো কিছুই শুরু হয় নাই। এদের পাপের 16 কলা পূর্ণ হয়েছে। এরা বাপের বয়সী না, শুধু দাদার বয়সী লোকদের যেভাবে পিটিয়েছে, মেরেছে, গালিগালাজ করেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে বেজ্জতি করেছে। আপনি দেখেন ওই যে জাবের নাকি জুবায়ের নাকি জাওয়ার, একটা দেখেন যে পরিবাগে ব্রিজের উপরে কি ঘটলো, মানে ন্যাচারালি এরা বেজ্জতি হয়ে যাচ্ছে। মানে এমন বিশ্রী ঘটনা, এগুলো আলোচনা করা যায় না, কারণ আমাদের দর্শক 5 বছরের শিশু থেকে শুরু করে 70-80 বছরের মানুষ, নারী পুরুষ সবাই, এগুলো বলা যায় না, আমাদের মুরব্বীরাও দেখে থাকে। জি, তো এরা প্রকৃতিও এদের প্রতিশোধ নিচ্ছে, সাধারণ জনগণও এদের প্রতিশোধ নেবে। কারণ যেভাবে এই দেশে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এদের অবস্থান, সব মানে কোথায় আপনি এদের পক্ষে, এমনকি ধর্মের বিরুদ্ধে এদের অবস্থান। ধর্মের নামে এরা বাটপারি করেছে। এরা না ধর্মের পক্ষে, এরা না এরা না গণতন্ত্রের পক্ষে, এরা না মুক্তিযুদ্ধের পক্ষে, এরা না দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে, এরা না আইন শৃঙ্খলার পক্ষে। তাহলে কেন মানুষ এদের সাথে থাকবে? বরং এই যে প্রায় 2 বছর হতে চললো, অর্থাৎ আগামী 5 তারিখ আসলে, মানে আজকে 31 তারিখ, 5 তারিখে 2 বছর পূর্ণ হবে। 2 বছর পূর্ণ হবে। তো 2 বছর পূর্ণ হইলে এই 2 বছর যে এরা এখনো ঠিক আছে, এটাই আসলে কপাল। এখনো যে এদের ধরে ধরে যমুনার পারে, পদ্মার পারে লাথি দিয়ে ফেলে দেয় না, বা ঢাকার মান্ডা খালের মধ্যে চুবায় না, এটাই এদের কপাল। কারণ এরা যেভাবে, আপনি দেখেন প্রতি মুহূর্তে, আপনি দেখেন তো, একটা ব্যক্তি, এরা
একটা ব্যক্তি এই দেশের মানুষের যদি অর্থনীতির একটা লোকের উন্নয়ন করতো, 1 ইঞ্চি রাস্তা বানাইতো আর 1 ইঞ্চি রেলপথ বাড়াইতো, এই দেশের অর্থনীতির যদি তারা একটা ফ্যাক্টরি বানানো তো দূরের কথা, যেগুলো জননেত্রী শেখ হাসিনা রেখে গিয়েছিলেন সেই ফ্যাক্টরিগুলো যদি চালু রাখতো তাহলেও কিন্তু কিছু না কিছু হইতো। কিন্তু এরা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে বেইজ্জতি করে নাই, মুক্তিযোদ্ধাদের বেইজ্জতি করে না। আপনি দেখেন 90 বছরের একটা মানুষ, প্রায় 90 বছর লতিফ সিদ্দিকী, তারা শাপলা চত্বরের ঘটনায় গ্রেপ্তার দেখালো, এটা তো একটা ফাত্রামি। আবার আমাদের দেশের আইনমন্ত্রী নাকি প্রসিকিউটর বলছে যে তিনি নাকি 15,000 লোক মারছে ওই দিনই, নাকি 15,000 লোক নাকি শাপলা চত্বরে মেরেছে এই লতিফ সিদ্দিকী। আলাপ শুনছেন? অথচ এরা সর্বোচ্চ তাদের হিসেবে এখনো 60 পার করতে পারে নাই যে কতজন শাপলা চত্বরে মরেছিল। এবং এই শাপলা চত্বরে কারা মরেছে? যারা কোরআনে আগুন লাগিয়েছে, যারা গাছ কেটেছে, যারা নিজেদের প্রকাশ্য শাপলা চত্বর প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আচ্ছা, এখন যদি আপনার আমি নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করি, বাংলাদেশের প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদ্রোহী অপরাধ না? আমরা সরকারের সমালোচনা, আমরা এটা বলতে পারি এই সরকারকে হটিয়ে আমরা নতুন সরকার করব, কিন্তু আমি কি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ঘোষণা করতে পারি? এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। তারা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 13 সালে 2000 শাপলা চত্বরে লিল্লাখোরেরা ওই বিএনপি জামাতের উস্কানিতে নিজেদেরকে, তারা পাকিস্তানের উস্কানিতে তারা নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করলো। তো তাদের মধ্যে মারা গেল কেউ, তাও এক শাপলা চত্বরে কিন্তু একজন লোক মরে নাই, সারা দেশে মরেছে 60-65 জন বিভিন্ন কারণে। কিন্তু বলা হলো 15,000 নাকি লতিফ সিদ্দিকী মেরেছে। তো এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান, 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পক্ষে যারা যারা বাংলাদেশে পোস্টকোড বলে পরিচিত 32 নম্বর বাড়িটা ভাঙলো, ঘুরিয়ে দিল, এবং একবার না কয়েকবার, আরো 2-1 বার জ্বালানোর সম্ভাবনা আছে। তাহলে এদের আসলে উদ্দেশ্য কি? আপনি বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেললো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেললো স্বয়ং বাংলাদেশের আর্মি পোশাক পরা। বিষয়টা কি দাঁড়ালো? আপনার শিখাও নির্মাণ বন্ধ করে দিল, সেখানে অপচয় হয়। আচ্ছা, সারাদিন ওই বাতিটা জ্বললে কত হাজার টাকা খরচ হয়, কত টাকা ওই বাতিটা জ্বললে। আসলে তারা মুক্তিযুদ্ধের যে কোনো, যদি তারা মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে কোরআন শরীফে রাখতো, সেটা ভেঙে ফেলতো। আমরা কিন্তু এটা দেখেছি যে তারা নিজের স্বার্থে ধর্মকে কিভাবে ব্যবহার করে। জিয়ার আমলে কি করেছিল? মোরারজি দেশে ভারতের প্রধানমন্ত্রী এসেছিল, বিমানবন্দরে যত কালেমা খচিত ক্যালিওগ্রাফি ছিল সব সরিয়ে দিয়েছিল। আমরা ইতিহাস জানি জিয়া সরকারের। মানে ধর্ম থাকে, ধর্ম তারাই নিজেরা কখনো ধর্ম ডেকে আনে রাজনৈতিক স্বার্থে, কখনো ধর্মকে সরিয়ে দেয় রাজনৈতিক স্বার্থে। যেমন ধরেন ফ্রডমাজার কি করে? পিছনে রাখে দেবী সরস্বতীর, জ্ঞানের দেবী, নদীর দেবী, সুরের দেবী সরস্বতীর মূর্তি, আর সামনে রাখে হলো লালন। রাইখে সে কি করে? সনাতনীদের জেল খাটায়, হিন্দুদের জেল খাটায়, সংখ্যালঘু উচ্ছেদ করে। আবার লালন ভাস্কর্য ভাঙলে, লালনের গান বন্ধ করলেও তার হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, আমরা দেখেছি। তো এই যে আপনি যে শিরোনামটা দিয়েছেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ এবং বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, আরো খাবে। ভাবির পোলারা খুব লম্বা লম্বা কথা বলেছে, মানে মানে খারাপ শব্দটা ইউজ করলাম। আচ্ছা ফরিদ ভাই, একটা জিনিস, 1 মিনিট, একটা জিনিস আপনি একটু বলি। এই যে আমার থাম্বেল বা আমার কথা হচ্ছে যে হবিগঞ্জ থেকে গোপালগঞ্জ তো আমাদের এরিয়া, আমাদের মতো আওয়ামী লীগের এরিয়া আর কি, আমাদের মানে কি বাংলাদেশ পুরোটাই আমার। জি জি অবশ্যই। ওদিকে আবার গোলাপগঞ্জ হচ্ছে সিলেটের। আমার কথাতে সব জায়গায় যত মাইর খাইতেছে না, এরা দেখি যে খালি কয় যে বিএমপি মারে, কিন্তু আমার কাছে যা মনে হয় এটা মানে সাধারণ পাবলিকের পিটা। এরা কি ওইটাই ইয়ে করতে চাইতেছে যে মানে আগে সব দোষ ছিল আওয়ামী লীগের, এখন গোপালগঞ্জে মাইর খেলে কয় আওয়ামী লীগ, সিলেটে মাইর খেলে কয় বিএনপি হয়। আমি দুইটা কথা যদি একটু মনে করাই দিই আপনারে, এটা 2001 টু 2006 সিলেটের তৎকালীন বিশিষ্ট নেতা, ওনারা বন্দুক পিস্তল লইয়া গুলি করছিলেন সিলেটের এক জামাতের জনসভায়। এরপরে জামাতের নেতা বিশাল রান্দা লইয়া বাইরিছে, এরা জানে বাঁচাইছে পুকুরে লাভ দিয়া। এরপরে আরো এরকম ঘটনা আছে। তো সিলেটে বিএনপি তো ওই সক্ষমতা নাই। আপনার কি মনে হয় না যে এটা আসলে নিজেরাই করাইতেছে টিআরপি বাড়ানোর জন্য? কোন স্বাভাবিক? আমার ভাবির ছেলেরা তো যে কোনো নাটক করতে পারে, তারা নাটক করে নিজেদের লোক মেরে ফেলে। নাটকও হইতে পারে, আবার হইতে পারে যে পাবলিকই তারে পেদানি দিতেছে, দুইটাই সত্য হইতে পারে। তবে দুইটাই মিশ্রণ। ধরেন আমরা পাত্রীর বয়স কত, পড়শিরা কয় 28, পাত্রী মায়া কয় 10, 9, তো গটকে কইলে তাহলে 18 হয়েছে, সাবালক হয়েছে। তো ধরেন ওইখানে একদল বলতেছে এটা নাটক, আরেকদল বলছে না মাইর খাইছে, আমরা মাঝামাঝি থাকলাম। তবে খাচ্ছেও, নাটকও আছে। তো নাটক করতে করতে কিন্তু অনেক সময় ধরা খেয়ে দেয়। মনে করেন যে হবিগঞ্জে মনে করেন নাটক করেছে, কোনো কারণে ময়মনসিংহে আইছে, তখন নাটক না হয় পাবলিক তো ধরে ফেলতে পারে।
তারা তো আর বুঝবে না, সবাই তো নাটক বুঝে না, না তারা তো সত্যি সত্যি ধরে ফেলতে পারে এবং সেটা ঘটবে। এরা নিজেদের ফাঁদেই নিজেরা পড়বে, অলরেডি পড়ে গেছে। আপনি দেখেন ব্লেজার খলিলের চেহারা দেখেছেন সাক্ষাৎকারের পরে? চেহারাটা দেখেছেন? আচ্ছা, এই যে আপনার অদ্ভুত ব্যাপার। আপনার জি, জি, ভাইস্তা সে ডিরেক্ট এক সময় কইতো না মাইকে দেয়, এই ভয় করে দেখা চেহারার মতো অবস্থা আমি করতারি না, ওইরকম দেয় তো। তো হের ওই গলার টোন কই গেল গা? আবার আরো তারা আরো এখন দাবি জানাইতেছে মব বন্ধ করো। মব মাস্টার কয় মব বন্ধ করো, ভাই কেমনে? মানে জামালের ভাষায় যদি বলি যে চাচায় চাচারে চাচা ডাকে নাকি, হ্যাঁ, চাচা এখন চাচা ডাকতেছে, বাইস্তে ডাকে না আরকি। তো না এরা ভন্ডামি এরা করবেই। এখন বুঝতেছে মব কেমন লাগে। এটাই নিয়ম। যারা ফ্রাঙ্কেনস্টাইন পয়দা করবে, তাদেরকে যারা পয়দা করবে তারাই তো খাবে, অথবা তারা যারাকে সে পয়দা করছে তাকে সে খাবে। এরা তাই করতেছে। এখন কেমন লাগে বাবা? দেখো কেমন লাগে? ভায়োলেন্স মব মানে মানে খারাপ ভাষা চলে আসছিল। বললাম না যে কারা যেন কি বন্ধ করতে চায় আরকি। যাই হোক, ওইটা আনা যাবে না। আমাদের অনেক দর্শক আছে। আমাদের কম বয়সী। যাই হোক, যেটা বলতেছিলাম যে এরা আস্তে, আস্তে দেখবেন আরো ছোট হয়ে আসবে। কয়দিন আগে এক ভাবির পোলা বলল না? গাল ফোলা, ভাবির ফোলা, নাহিদ ইসলাম নাকি? ওই যে পেট বড় আরকি। হ্যাঁ, হ্যাঁ। পিছনে ঘাড়ে গোজ হয়ে গেছে দুম্বার মতো। তারপরে পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে আমার ভাবির পোলাদের, সেই নাহিদ ইসলাম বলল, "আওয়ামী লীগ বিএনপি মিলে এসে দেখো, তোমরা আমাদের কিছুই করতে পারবে না।" এখন দেখি ভাবির পোলা আবার লোকের সংখ্যা দেখছেন? পুলিশ হলো ১০০, ভাবির পোলারা থাকে ৫ টা। আর ৩৫ টা থাকে সাংবাদিক। এই হলো তাদের দল। এত বিপ্লবী তারা। এইরকম বিপ্লবী যে ২০ মাস পরে তারা ২০ টা লোক জোগাড় করতে পারে না। তাহলে এ ভাবির পোলাদের যে মামা ওয়াকারুজ্জামান ওয়াকার সাহেব, ওই যে মোল্লাদের যে নেতা, জঙ্গিদের নেতা, ভাবির পোলাদের নেতা, মানে পৃষ্ঠপোষক, সে যদি এখন ব্যারাকে ফিরে যায়, ৫ টাও তো ২০ টাও তো খুঁজে পাবে না। মানে ৫ টাও খুঁজে পাবে না। পাবলিক তাদের উষ্টাবে। পাবলিক এদের থুতু দিবে, জুতা মারবে। আমি নিশ্চিত ব্যারাকে সেনাবাহিনী ফিরে গেলে এই ভাবির পোলাদের পাবলিক যেখানে দেখবে সেখানে পাবলিক দূর থেকে জুতা মারবে, কাছে থেকে না। কাছে থাকলে থুতু দেবে আর দূর থেকে জুতা মারবে, আপনি নিশ্চিত থাকেন। তারপর নতুন জুতা হলে মারবে না, পুরান জুতা দিয়ে মারবে, দেখবেন আপনি এই ভাবির পোলাদের কিভাবে জুতায়। তবে আমার যেটা মনে হয় আরকি, এরা যেমন বিপ্লব বলে, তো ওরা তো আসলে ওই যে আমরা ছোট থাকতে আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল হাবিবুল হক বিপ্লব। তো আমরা মিছিল করতাম, বিপ্লব বিপ্লব হাবিবুল হক বিপ্লব। এরা তো বিপ্লবের মানে ওই যে এরা বুঝছে হাবিবুল হক বিপ্লব, আর এরা মানে বিপ্লবের পরের কথাটা বুঝে নাই যে বিপ্লব তো করছে কমিউনিস্টরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে। হুম, কমিউনিস্টদের সেই বিখ্যাত নেতারাও বলছেন বিপ্লব এক সময় বিপ্লবীদেরকে খায়া ফেলায়। হ্যাঁ, এরা সত্য। মানে এই জিনিসের পাট আর পরে নাই, না, সেকেন্ড পার্ট আর পরে নাই। এরা বিপ্লব তো করেই নাই, এদের তো এমনিই খাবে। এরা তো বিপ্লব হাবিবুল হক বিপ্লব হইছে। হাবিবুল হক বিপ্লব, জি 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 জি, বা মুর্শিদুল ইসলাম বিপ্লব বা রাশেদ হায়দার বিপ্লব, এরকম আর কি। তো মনে করেন যে এই সমস্ত যারা বিপ্লব করেছে, বিপ্লবীরা কোনোদিন আহ, এরকম কেসকি বান্দির ফলে সুলতান খা হয়ে যায় না। বিপ্লবী কারা ছিল? জসিমউদ্দিন মন্ডল, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, মুক্তিযুদ্ধ করেছেন, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা। আবার বীর তো আজকাল বলা নিষেধ। ওই যে ভাবির পোলাদের যে হ্যাঁ, আরেকটা হ্যাঁ। আছে না, পেতিপাড়া, তারেক রহমানের পেতিপাড়া, জাহেদ বলছে মুক্তিযোদ্ধার আগে বীর বলা যাবে না। এখন ও নিজেই তো পেতিপাড়া, তো ও বীরের মর্যাদা বুঝবে কি? তাইলে ওই আমরা লোক কি আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলা ছেড়ে দিব এখন তাইলে? হ্যাঁ, তাই তো মাননীয় বলে অন্য কিছু বলতে হবে। আমি কি মাননীয় এমনি প্রধানমন্ত্রী। এমনি কি জাহেদকে আমি, প্রতিমন্ত্রীকে আমি পেতিপাড়া বলি? এমনি বলেছি মনে করেন? কারণ সে তো বলেছে বীর বলা যাবে না। তারও মন্ত্রী বাদে এই জন্য পেতিপাড়া বলি। এখন বুঝতে পারছেন তো কেন আমি বলেছি। যাই হোক, এই যে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলতেছে, যে ভাবির পোলাদের তো দায় আছে। এই দেশের অর্থনীতি ধ্বংসে এনসিপির দায় আছে। এই দেশের রাজনীতি ধ্বংসে এনসিপির দায় আছে। আরে ভাবির পোলারা এখনই ২০ টা লোক জোগাড় করতে পারে না। তারপর আবার তাদের মিছিল করতে হয় ১০০ পুলিশ নিয়ে, ১৫০ সাংবাদিক নিয়ে। ২০ জন লোক দেখলাম তো ভাবির পোলারা এখন এই সরকার ৪ মাস না যাইতেই আমার ভাবির পোলারা এতিম হয়ে গেছে সব এমপি। ওই এমপি ওই কয়জন ছাড়া মানুষ খুঁজে পায় না। কয়দিন পরে তো আরো পাবে না। এদের উপর যখন ফরিদ ভাই একটু ইন্টারাপশন করি। এই যে হারামজাদাই বললো যে আগামী ৫ বছর পরে আওয়ামী লীগ করার লোক খুঁজে পাওয়া যাবে না, ভাই গত ২ দিনে অন্তত ৩০০ পোস্ট পাইছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ওই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কমিটি দিতেছে। আমার কাছে অন্তত ৫,০০০ ফোন আইছে যে ভাই আমারে কমিটিতে কেন রাখা হইল না? আরে ভাই কমিটিতে রাখার জন্য যদি এত পোলাপাইন পাওয়া যায়, তাহলে এবারে কেমনে কইছে আওয়ামী লীগ করার লোক পাওয়া যাবে না? এটি পাগল এখন নাকি?
এটার উত্তর আছে তো। এতে তো কাম নাই, কাম না থাকলে খই বাজতে হয়। তো খই বাজাও তো একটা কাজ। তো খই বাজার এরা তো খই বাজতে পারে না, তখন মুখে যা বলার তা বলবে। এই যে ভাবির পোলারা যে বলে, যেই বাংলাদেশের অলিতে গলিতে না, প্রত্যেক বাড়ি বাড়িতে একটা করে আওয়ামী লীগের লোক থাকে, সেইখানে ভাবির পোলারা বলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাবির পোলাদের আর হারিকেন লাগে কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে। একের ওই সমুদ্রের মধ্যে ছাড়ে না সার্চ লাইট, একের বহু দূরে দেখা যায়, ওগুলো লাইট দিয়েও তো আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে না আর কয়দিন পরেই। জামাত, এদের যে আব্বু আছে জামাত, তারই খুঁজে পাওয়া যাবে না। তাদের যে জ্যাঠা আছে বিএনপি, তাকে খুঁজে পাওয়া যায় না। আর ভাবির পোলারা তো কোথাকার কি, এদের তো আপনি হারিকেন লাগে খুঁজে, এরা দেখবেন তওবা পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। সমস্যা হলো ঢুকে যাবে, এটা হলো প্রবলেম। ওরা তো তওবা গুপ্ত। না, যারা গুপ্ত না প্রকাশ্য আওয়ামী লীগ তো আবার শের দিল ৭১ রাজাকারদের ক্ষমা করেছিল বলে কেউ কেউ। তারপরে তারা ২০০৮-৯ ক্ষমতায় এসেও চিন্তা করলো যে না, মুক্তিযুদ্ধ বিরোধী হোক থিলুক থাকুক, তাদের একসাথে নিয়ে চলি, মিলেমিশে মোল্লাদের নিয়ে চলি, মিলিটারি নিয়ে চলি, এরা বোধহয় মানুষ হয়ে গেছে। কিন্তু না, তারা হয় নাই, হবেও না। ৭১ আর মোল্লা মিলিটারি একসাথে যায় না। আমি সবার কথাই বলতেছি না, মানে এখানেও তো কম বেশি কিছু আছে, কিছু পার্সেন্টেজ তো আমাদের মোল্লা হক মিলিটারি, কিছু তো আমাদের আছে, কিন্তু বেশিরভাগ সময় যদি সাদা মাটা বলি যে ৭১-এর সাথে মোল্লা মিলিটারি যায় না। তো আওয়ামী লীগ তো এবার বুঝতে পারছে। তারপরেও শের দিল অনেক বড় হৃদয়, ক্ষমা করে দিতে পারে যে আসো বাবা আসো। কিন্তু যদি এবার ক্ষমা করে, তাহলে এইবার যার একটা ৭৫ এরা ঘটাবে, তারপর আর কিছু খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগের দলীয় দুই লোকেরা দিন আগে ২ দিন আগে ওই আপনার আমাদের যে কি আইন মন্ত্রী না জানি কি একটা আছে না, সে বলল যে শেখ হাসিনা তো আত্মসমর্পণের সময় পাবে না, তাকে যেখানে দেখা মাত্র অ্যারেস্ট করা হবে। আরো পাল্টিবে। শুধু তাই না, একটা দেখলাম যে কেউ নাকি জননেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল যে আপা আপনি গেলে নাকি যারা আমরা আপনাদের সাথে যাবো আমাদের সবাইকে গ্রেপ্তার করবে। তখন তিনি নাকি জবাব দিয়েছেন, শুনেছি আমি, সত্য মিথ্যা জানি না, তিনি বলেছেন যে বলেছে তার মন্ত্রিত্ব তখন থাকবে তো। ২৪ ঘন্টা না যেতে সুর পাল্টাই ফেলছে আইনমন্ত্রী, যে আইনের বাইরে ব্যত্যয় ঘটবে না। এরপরে কি বলবে জানেন, যে তিনি আসুন, তাকে আলাদা রাখা হবে, তার জন্য আদালত আলাদা। তারপর আস্তে আস্তে ডিসেম্বর আসার আগে দেখবেন এই আইনমন্ত্রীকে হারি কিনতে খুঁজে পাবেন না, তার জায়গায় অন্য কেউ চলে আসছে, নাহলে পালাইছে। মাঝখানে তো জায়গা নাই। আমি বলেছি তো, জননেত্রী শেখ হাসিনা, অনেকে আমাকে বলেছে, অনেকে না দুঃখিত, কেউ কেউ বলেছে যে শেখ হাসিনা আসলে তাকে গ্রেপ্তার করবে, জেলে রাখবে। আমি বললাম শেখ হাসিনা যেদিন ঢাকায় শুধু পা রাখবে না, জননেত্রী শেখ হাসিনা চাইলেও জেলে যেতে পারবে না। তিনি যদি বলে আমি জেলে যাব, তাও যেতে পারবে না। বলুন কিভাবে? তার এত জনস্রোত দেখবে, যে এত সংবর্ধনা দেওয়া হবে, যে আইন আদালত সেনাবাহিনী বিএনপি জামাত ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, আপনাকে যদি জননেত্রী শেখ হাসিনার কথা তো বহুত উপরের কথা, তার কথা বাদ দিলাম, আপনার আর আমার পক্ষে যদি ৫ লক্ষ মানুষ দাঁড়ায়, আমাদের কোথাও জেল দেওয়া যাবে, ধরে নেওয়া যাবে? সম্ভব? ৫ লক্ষ মানুষ যদি না যায়, তাহলে শেখ হাসিনা যেদিন ঢাকায় পৌঁছবেন, জননেত্রী শেখ হাসিনা, কমপক্ষে তো ৫০ লক্ষ লোক থাকবে। এটা তো বহু আগেই বলে রেখেছি। তবে যখন কেউ বিশ্বাস আমার কাছে এই মুহূর্তে যে রিপোর্ট আছে, যে নেত্রী যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, জেলা দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালত, সব জায়গায় শত শত উকিলরা দাঁড়ায়া যাবে যে হয় মামলা বাতিল করো, নাই তো আমাদের জেলে দাও। উকিলরা দাঁড়াইব, তো কত উকিল ধরবো কোর্ট থেকে? তাহলে এটা এখন যদি বুঝেন। শুয়া যায়, তাহলে এই যে কেবল আইনমন্ত্রী নিজের বক্তব্য দিয়ে ২৪ ঘন্টা পার হয় নাই, সুর পাল্টে ফেলছে। হ্যাঁ, বলেছিল আসলে গ্রেফতার করবে। মনে হয় যে আইনমন্ত্রীর কি বলবো আর। আমি বারবার বলেছি যে পৃথিবীতে সবাই বলে আমার দেশ, আমাদের দেশ। একমাত্র শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাই বলতে পারে যে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আর কেউ এটা বলতে পারে? আপনি কিন্তু বলতে পারবেন আমাদের দেশ। আমিও বলতে পারবো আমার দেশ বা আমাদের দেশ। আমার বাপের দেশ, এটা আমার বাপের পথ, দেওয়া পথ। এটা কেউ বলতে পারে জমি না দিলে? না। রাস্তা জনগণের, কিন্তু যে জমিটা দেয় ওই লোকটা কিন্তু বলে এটা কিন্তু আমার বাপের পথ। একমাত্র ওই বলতে পারে যে জমিটা দান করে, রাইট? তো এই দেশটা বানানোর যিনি কারিগর, তার সন্তান আসবে এবং তিনি একটা দলের নেতা, আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দলের নেতা, এবং তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী। তারে এই যে কোথাকার কোন কেসকির বান্দির পোলারা, এরা কোত্থেকে কবে রাজনীতিবিদ হয়ে গেল, তারাই তারা জেলে তুলবে এত সস্তা? আরে শেখ ফরিদেরই তো এখন জেলে তোলা বাংলাদেশ সরকারের জন্য কঠিন হয়ে যাবে, কেউ কেউ আমারে বলে, আমি জানি না, আমার লোকজন বলে। তাহলে শেখ ফরিদের জেলে ওঠানোই যদি কঠিন হয়, আর আমি কোথায় উগারতলা, আর শেখ হাসিনা হইলো কত উপরে, তারে আপনি জেলে দিবেন, বাংলাদেশের জনগণ বসে থাকবে? আমার কথাই তো ২ ৪ ১০ জন ২০ জন লোক রাস্তায় নেমে পড়বে জানবাজি রেখে।
আর শেখ হাসিনার জন্য তো লক্ষ লক্ষ মানুষ জানবাজি রাখবে, আপনি তারা জেলে দিবেন? এত সস্তা আইন আদালত কাজই করবে না। মানে বিষয়টা এরকম যে রেলগাড়ি উপর দিয়ে দিলে তো মারা যাবো, এটা তো অবশ্যই সত্যি, তাই না? রেলগাড়িকে, গরু গাড়ি আমার উপর দিয়ে গেলে মারা যাবো, কিন্তু এত মানুষ থাকবে যে রেলগাড়ি আর চলবে না, তখন আপনি কেমনে মরবেন? তো শেখ হাসিনা যেদিন আসবে, এই কোথাকার কোন আইনমন্ত্রী, আরে মুসলেকা সরকারের যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তার পাশাই তখন থাকবে খালে আর বিলে। শিলং সালাউদ্দিন আরেকবার ভিসা করে বলবো, বাবা গো, একবার তো আমার কিডন্যাপ করে নিয়ে গেছিল শিলং, এবার আমি শিলং যাইতে চাই। তারেক রহমান বলবে, এর আগে তো মুসলেকা দিয়েছিলাম, ভাইবার মুসলেকা ছাড়াই আমার যাইতে তো তাড়াতাড়ি লন্ডন আবার ফিরে। আপনি নিশ্চিত থাকেন তারেক রহমানকে লন্ডন ফিরে যেতে হচ্ছে, সালাউদ্দিন সাহেবকে আবার শিলং যেতে হচ্ছে, জামাতের সাদা শকুনকে হয় লন্ডন পালাইতে হবে, অথবা তুরস্ক পালাইতে হবে, অথবা পাকিস্তান পালাইতে হবে। উনি এছাড়া সম্ভবত পাকিস্তান যাইবেন। পাকিস্তানি যাওয়ার সময়, কারণ এবার তো আর আকাশপথ ভারতের ব্যবহার করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, কারণ এয়ারপোর্ট থেকে পালায় যাইতে পারবে না জনগণ। এইবার এরার কি এয়ারপোর্ট, এরার কি পাহারা দিয়েছে, এইবার দেখবে এয়ারপোর্ট কাহাকে বলে পাহারা দেওয়া, একটাও যেতে পারবে না। আর একটা মজার একটা বিষয় বলি, ফটোকার্ড দেখেন। আমি আমি একটু শাহ নজরুল বলি, আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে এই বাংলাদেশে যেদিন বিএনপি জামাত জোট সরকার আসবে, সেদিন ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সৌদি আরব সহ মানুষ হাসাহাসি করতো। ঠিক যেমন আমি বলেছিলাম যে কলকাতায় একদিন পারমাণবিক বোমা হামলা হইতে পারে পাকিস্তানের, মানুষ হাসাহাসি করেছিল, কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু শেষ ওইটা বলেছে তারা হামলা করবে সুযোগ পেলেই। তো সৌদি আরব এখন দেখেন তারা কেবল প্রতিরক্ষা জোট করেছে। কয়দিন আগে পরীক্ষিত বন্ধুর নাম কি বললো? আমেরিকা। কে বললো? জামাতের নেতা। আর জানাজা বললো কার? তেহরানের কসাই খোমেনির। গেল কারা কারা? এই সরকারের স্পিকার, মাননীয় স্পিকার, এই সরকারের বিরোধী দল, তাদের লোক গেল ওইখানে, প্রতিনিধি পাঠাইলো জানা যায়। এখন কার পক্ষে গেল? এখন দেখেন বাংলাদেশ, ইরাক, পাকিস্তান, সরি বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, এগুলো সবই প্রতিরক্ষা জোটে সৌদি আরবের পক্ষে। কয়দিন আগে না তুরস্ককে দেখলাম ইরানের পক্ষে এত সাফাবাজি, পাকিস্তানের এত সাফাবাজি, বাংলাদেশের তো সাফাবাজি এখনো চলতেছে। কিন্তু আমি জানতাম এটাই ঘটবে। ঠিক এইভাবে একটা জোট হবে, এই জোটেরাই দেখবেন একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে, দিবে আবার আব্বা ডাকবে। তখন বলবে কি জানেন, ওই যে হামাসরা বলছে না যে তারা গাজার জনগণের স্বার্থে অস্ত্র পরিত্যাগ করলো, তখন বলবো ইসলামের স্বার্থে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আর যে প্রতিরক্ষা চুক্তি, এই যুদ্ধটা কিন্তু এখন আর ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধ থাকলো না আজকে থেকে এই চুক্তি করার পরে। এখন কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল শিয়া সুন্নির যুদ্ধ, এবং এই যুদ্ধ কিন্তু দীর্ঘকাল হবে, চলমান। এই যুদ্ধ আপনি থামাইতে পারবেন না, এই যুদ্ধ কন্টিনিউয়াস চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এই যুদ্ধের ফলাফল কোথায় যে গিয়ে দাঁড়াবে কেউ জানে না, কেউ এখন অনুমান করতে পারবে না। এই যে যেই দিন আসিফ মনিরকে যেদিন হোয়াইট হাউস চা খাওয়াইছিল, সেই দিনই বুঝতে পেরেছিলাম যে মধ্যপ্রাচ্যে কিছু ঘটতে যাচ্ছে, সেখানে কামলা খাটতে হবে পাকিস্তানের। কিন্তু অদ্ভুত ব্যাপার, শুধু পাকিস্তানি এখন কামলা খাটতেছে না, আমাদেরকেও কামলা খাটানোর জন্য এই জোটে নিয়ে নিয়েছে। এখন মিছিল করে না কেন? এই সরকারের বিরুদ্ধে এখন জামাত মিছিল করে। আমার দেশের বঙ্গু যারা আছে, যে বঙ্গু মুসলমান, তাদের দেখলাম যে আপনার গাজায় একটা বোমা পড়লে বিশাল মিছিল হয়, দক্ষিণে উত্তরে ওই যে কি বলে এটা বাইতুল মোকাররমে। ইরানে এতগুলা হত্যা হইলো। কাশ্মীরে গত পরশুদিন 17 জনকে মারার পরে 3 জন মহিলার লাশ ট্যাঙ্কের উপরে ঝুলাইয়া নিয়ে যাইতেছে পিওকে, যেটা পিওকেতে। এবং আপনার বেলুচে এত মানুষ মারা যাচ্ছে, একটা মিছিলে এখনো দেখলাম না। এখানে কি কোনো মুসলমান নাই নাকি ওই জায়গায়? এখন আমি তো বারবার বলি, বাংলাদেশের মুসলমানের কাছে, ভারতের মুসলমানের কাছে ইসলামের চাইতে পাকিস্তান বড়, আল্লাহর চাইতে পাকিস্তান বড়, নবীর চাইতে পাকিস্তান বড় পবিত্র। তো মুসলমান মানলেই কি না মানলেই কি, এদের যে ইসলামী জজবা সেটা তো পাকিস্তান কেন্দ্রিক, এদের মুসলমানি জজবা এটা পাকিস্তান কেন্দ্রিক, বামপন্থীদের মানবতা পাকিস্তান চাইনা কেন্দ্রিক। এদের সকল মানবতা জাগে কেবল কোথায় ভারত কিছু করলো আর ইসরায়েল কিছু করলো। এইখানে 20 জন মানুষকে তারা মেরে ফেলেছে, এবং পাকিস্তান বলছে যে এগুলো নাকি ভারতের দালালেরা, এরা নাকি ভারতের মতোই শত্রু। কিন্তু এই কথাটা যদি কাশ্মীরে 2 জন মেরে পাকিস্তান ভারতের সরকার বলতো এই 2 জন পাকিস্তানের দালাল, আপনি ভারতের হিন্দুদের অত্যাচারে এই সরকার ক্ষমতায় থাকতে পারত না মিছিল মিটিং এ। আর বাংলাদেশে বাইতুল মোকাররম, তারপর আপনার পল্টন, ওই যে ওইখানে মুক্তি ভবন গরম হয়ে যাইতো, শাহবাগ চত্বর গরম হয়ে যাইতো, বাংলাদেশের সকল দল মিলে মিছিল করতো।
অথচ তারা বলছে যে শাহরগ, এদের নাকি শাহরগ, পাকিস্তান কাশ্মীর নাকি তার শাহরগ, সেখানে গিয়ে মারতেছে। এতদিন বললো বেলুচিস্তানেরা হচ্ছে ভারতপন্থী সন্ত্রাসী বলছে, এখন এদেরকেও বলতেছে তারা ভারতের লোক, এরাও নাকি ভারতের মতো শত্রু। এত তাড়াতাড়ি সুর পাল্টে গেল। এই পাকিস্তান, এই কাশ্মীরের জন্যই না এত আন্দোলন, এখন কাশ্মীরি লোকই মারা শুরু করছে। আর বাংলাদেশের বঙ্গুরাও এখন কিছু বলুন, যে বললাম বাংলাদেশের বঙ্গুদের কাছে মক্কা মদিনার চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, আল্লাহ রসুলের চাইতে পবিত্র হইলো তাদের কাছে পাকিস্তান। তাই পাকিস্তান যাহা করিবে, পাকিস্তান বঙ্গুদের মায়াকে রেপ করেছে, তারপরেও বঙ্গুরা পাকিস্তানের গীত গায়। তো তাহলে ওই বেলুচিস্তানে কি করলো, পিওকেতে কি করলো, পক্ষে নিবে? নিবে না। তো ভাই সর্বশেষ, ইরান কি এবার আমাদেরকেও দুই একটা ড্রোন মারার রাস্তায় আছি? কারণ আমরা তো এখন জোটে যোগ দিব, তাইলে আমরা তো আক্রমণ চালাবো ইরানে। আপনি তো অলরেডি জোটে যোগ দিয়ে ফেলেছে, অলরেডি জোটে যোগ দিয়েছে। আবার পাকিস্তান তো আগেই দিয়েছে। সৌদি আরবের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। হ্যাঁ, তো পাকিস্তান তো এখন ইরানের মুখোমুখি। সরকার, আপনার মনে আছে সেই 29 জোট ছিল ইয়ার সময়, বুশের আমলে বানাইছিল যে, তখন কিন্তু আপনার আহ, ইরাকে যখন হামলা করে, তখন কিন্তু বাংলাদেশ ওখানে সাইন করা ছিল। 29 জোটে বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল। 36 দেশের জোট যেটা। দেশের জোট, জি 29 নাকি 36 দেশের জোট। আর এখন এই যে জোট, এই যুদ্ধ তো এখন বললাম তো, এই যুদ্ধ এখন আর ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েল থাকবে না, এখন এটা শিয়া মুসলমান ভার্সেস সুন্নি মুসলমান হবে। না, ওইদিকে আবার সিরিয়াও যোগ হয়ে গেছে, তো ইউক্রেন অলরেডি আইসা গেছে। ইউক্রেন তো অলরেডি মেরে দিছে জাহাজের মধ্যে, ইউক্রেন তো যুদ্ধ লেগে গেছে। তো এখন খেলাটা জমে গেছে এবং দীর্ঘমেয়াদী হবে। এখন মাঠ ছেড়ে দিবে, যারা আসল খেলোয়াড় তারা মাঠ ছেড়ে দিয়ে, যারা খেলোয়াড় নয় তাদের দিয়ে খেলবে আর তারা মজা নেবে, এটাই ঘটবে। আর বঙ্গুরা এটা তো বুঝে উঠতে পারবেই না। আকল তো আল্লাহ তাদের দেয়ই নাই। কারণ আকল থাকলে তো বাঙ্গুরা তো বাংলাদেশেই থাকতো, বঙ্গ হইতো না। তাদের বোধ শক্তি তার উন্নত থাকতো। এদের তো নিজেদের, দেখেন এই বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি ধর্মান্ধ, সংস্কৃতি বিরোধী, সঙ্গীত বিরোধী, গণতন্ত্র বিরোধী পরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে তারা সুষ্ঠুভাবে সুস্থ চিন্তা না করতে পারে। তার জন্য তো এগুলো করা হচ্ছে। এই যে দেখেন এখন সব ঠান্ডা, যে ইরানের জন্য এত ফালাফালি কোদাকুদি করলো, এখন কই একটা মিছিল হয়েছে যে তারা জোটে যাবে না? বরং দুবাই যায় নাই, কাতার যায় নাই, নাকি কুয়েত যায় নাই, পারা যায় নাই, কিন্তু তারা চলে গেছে। যেতে হবে, উপায় নেই। তুরস্ক, মজার বিষয় হলো তুরস্ক এই জোটে আছে। এই যে বাংলাদেশের বঙ্গুরা হাইরে খুশি, তুরস্ক বগুড়া ড্রোন ফ্যাক্টরি বানাইতেছে, হাইরে খুশি, খুশির সুতির ভাই হয়ে গেছে। কিন্তু এখন কেমন, এখন এই তুরস্ক কার জোটে? সৌদির জোটের সাথে। কারা সাইজ করবে? ইরানকে। ইরানকে মানে হুতিকে। দেখবেন এখন ইয়েমেন সহ আবার, ইয়েমেন দিয়ে একদিকে সন্ত্রাসী কার্যকলাপ করাবে, আবার এরা জোটবদ্ধ হয়ে একবার ইরানের মারবে, আবার ইরান এদের মারবে। মধ্যপ্রাচ্য এখন যুদ্ধ ছড়িয়ে যাবে এবং এটা দীর্ঘ হবে। মানে আমি যা ধারণা করেছিলাম এখন তার চেয়ে বেশি বেশি দীর্ঘ হবে এই যুদ্ধ। এবং এই যুদ্ধটা ধীরে ধীরে থামবে, 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 কিছু থামবে, মানে টু স্টেপ ফরওয়ার্ড, ওয়ান স্টেপ ব্যাক, এই পদ্ধতিতে এই যুদ্ধ চলবে। ইরানের এখন বুঝতে পারছেন তো কেন পূর্ণ ইরান দখল করে নাই? তাহলে যে পরে যে প্ল্যান আছে, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি বাস্তবায়ন করতে পারবে না ইসরায়েল এবং আমেরিকা। খুব সুন্দর খেলতেছে তারা। এরা দেখেন, এরা এমন গেম পাচ্ছে, এমন একটা জাল, একটা ফাঁদ পেতে রেখেছে যে যে এদের দিয়ে এদেরকে মারামারি করাবে, এবং তা শুরু হয়ে গেল এই জোট গঠনের মাধ্যমে। এবং দেখবেন এটা শেষ মুহূর্তে এই যুদ্ধ আরো সরতে থাকবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এবং মুসলমানদের কপালে খুব শনি আছে, খুবই শনি আছে। কারণ এরা বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা থেকে, গণতন্ত্র থেকে বাইরে চলে গেছে। তো এদের পরিণতি খুবই খারাপ হবে সামনে, কল্পনাই করতে পারবে না। কারণ মধ্যপ্রাচ্যের যখন ব্যবসা বন্ধ হয়ে যাবে, মুসলমানদের করুণ পরিণতি হবে। কারণ মুসলমানেরা, বিশেষ করে এই উপমহাদেশের মুসলমানেরা টিকে আছে মিডল ইস্টের টাকার উপরে। মিডল ইস্টে গিয়ে কাজ টাজ করে টাকা পয়সা পায় সেটার উপরে। এবং মিডল ইস্ট বিভিন্ন জায়গায় আরব সাম্রাজ্যবাদ স্প্রেড করার জন্য তারা পয়সা খরচ করে, ওগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে এই কারণে। এবং মুসলমানদের তারপরে তো একটা সময় আসবে তেলের আর কাজই থাকবে না, কারণ তেলের বিকল্প চলে আসবে। তখন দেখবেন আরো এদের কি পতনটা না ঘটে। এখনো তো বুঝতে পারতেছে না, এগুলো রেজাল্ট বুঝবে 20-30 বছর পরে। কারণ সব জিনিসের প্রতিক্রিয়া তো সাথে সাথে হয় না, কিছু প্রতিক্রিয়া তো একটু ধীরে সুস্থ হবে। যেমন যখন হামাসের উপরে হামলা করলো, হামাসের রাজা 23 সালের 7 অক্টোবর হামলা করলো ইসরায়েলে, তারা তো একেবারে সব আবাবিল পাখি হয়ে গিয়েছিল। এখন আবাবিল পাখি তো দূরে, তেলচোরা খুঁজে পাওয়া যায় না গাজাতে এখন।
মুসলমানরা তখন আবাবিল বাকি হয়ে গেছিল, এখন মুসলমানদের তেল চোরা হিসেবে গাজাতে পাওয়া যায় না। হামাস এখন হাত পা তুলে গুটে বসে যায়, মহাবীরেরা পৃথিবী বদলায় ফেলাবে, ইসরায়েল ধ্বংস করবে, আমেরিকা ধ্বংস। হাই রে, বাংলাদেশে মুসলমান সাফা। আমরা যখন বললাম, আমরা বললাম যে পরিণতি খারাপ হবে, আমাদের ইহুদি দালাল পর্যন্ত বললো। দেখুক এখন কেমন লাগে। মধ্যপ্রাচ্যের ঘটনা তাই ঘটবে, এই তেল সম্পদ সব কুক্ষিগত হবে বিদেশিদের কাছে। পাশাপাশি মনে করেন মুসলমানদের পরিকল্পিতভাবে মৌলবাদী বানিয়ে রাখা হবে, এবং এরা হতেও চায়, মানে মুসলমানদের বানাইতে হবে। এমনি নাচুই না কানাই, তার মধ্যে দিবে ঢোলের বাড়ি। এমনিতে জঙ্গি হতে চায়, তার মধ্যে জঙ্গি হওয়ার ব্যবস্থাও করে দিবে। তো এগুলো মধ্যপ্রাচ্যের যে ঘটনাগুলো, এগুলো আসলে ডেকে এনেছি আমরা, যেচে এনেছি, এবং এগুলো ঘটতেই থাকবে। আর যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, যারা যুদ্ধনীতি নিয়ন্ত্রণ করে, তারা তো এগুলো কারো কোন কলামিস্ট কি বললো, কোন আমরা ইউটিউবে কি বলে, তারা ধার ধারে না। তারা একটা পরিকল্পনা করে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে, সেগুলো তারা তাদের মতো ঘটাবেই। আপনি কি মনে করেছেন জননেত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করবে ঠিকই তাদের ওই 1 মাসের প্ল্যান, 2 মাসের প্ল্যান? নিশ্চয়ই না। দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাদের ছিল, যে এই সময় বাংলাদেশে, এই সময় ইরানে এটা ঘটবে, তখন পাকিস্তানকে হাতে নিতে হবে, তখন পাকিস্তানকে আফগানিস্তানে ফাইট করাতে হবে, ব্যস্ত রাখতে হবে, তারপর ইরানকে সাইজ করতে হবে, তারপর ইরানকে সাইজ করার পর এই যুদ্ধটা যাতে, ওই যে বানর কি করে, পাড়া পাড়া ভেড়া আর বানর একসাথে নৌকাতে যায়, দই খাওয়ার পরে ভেড়ার মুখে ভরাই দিয়ে বানর চলে যাবে, পাবলিক তো মনে করো ভেড়াই দই গেছে, ভেড়া সাইজ, বানরের নামকে মনেই রাখবে না। সেই ঘটনাই চলতেছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে যারা এই গেমগুলো ঘটাচ্ছে, এই গেম খেলতেছে, তাদের আপনি খুঁজেই পাবেন না। পরে লাগবে যারা দেখতে গেছে দর্শক, তারা মধ্যপ্রাচ্যের ঘটনা দেখেন, এবার দর্শক মারামারি করবে, খেলোয়াড়ও চলে যাবে দুই পক্ষের, এবং তাই ঘটে গেছে। আমেরিকাও চলে যাচ্ছে, ইসরায়েলও চলে গেছে। ইসরায়েল চলে গেছে কই সিরিয়া, ইসরায়েল চলে গেছে কই লেবানন। তারা এখন নতুন জিনিস আবিষ্কার করতে হবে, নতুন জায়গা দখল করতে হবে। আপনি দেখেন সিরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি, কল্পনা করতে পারেন? 1 to 1 চুক্তি হয়ে গেছে। হাইরে খুশি হয়েছিল বঙ্গুরা যখন সিরিয়ায় প্রেসিডেন্টটা হইল। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, এই শেষ হইয়া হইল না শেষ। তসলিমা নাসরিন দীর্ঘ বহু বছর পরে আজকে ভারতের কলকাতায় আসছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাই শেষ। ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন। আমি মনে করি যে তসলিমা নাসরিনের, এটা আমি বঙ্গবিজয় লিখেছি, যেটা হচ্ছে বঙ্গবিজয়, মানে তিনি একটা বাংলাদেশ বিজয় করলেন, এখন রইল নিজের মাতৃভূমিকে বিজয় করা। আমি তাকে স্বাগত জানাই, এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তাদেরকে ধন্যবাদ জানাই যে তসলিমা আপাকে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং যারা এটার আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এতে কি হলো, আমরা যারা মুক্ত চিন্তার মানুষ আছি, তসলিমা নাসরিন হচ্ছেন আমাদের অভিভাবক। তিনি যখন যেতে পেরেছেন, আমরাও আস্তে আস্তে আমাদের নিরাপদ একটা আবাস, নিরাপদ ব্যবস্থা আমাদের জন্য হতে পারে এবং হবে। মুক্ত চিন্তকদের, যারা প্রগতিশীল মানুষ, তাদের সব জায়গায় যায়। আপনি দেখেন 18 বছর তাকে সেখানে যেতে দেওয়া হয় না, অথচ একটা প্রগতিশীল সরকার ছিল, কমিউনিস্ট সরকার ছিল। তারা তাকে, আমার এটা খুব খারাপ লেগেছে কি জানেন, যে একটা প্রগ্রেসিভ সরকার, তারা তাকে জায়গা দেয় নাই। তসলিমা, যদিও এখন তারা অজুহাত দেখাচ্ছে যে নিরাপত্তার অভাব, মৌলবাদীদের উত্থান। আমি সেই তাদের নেতার জ্যোতি বসুর গল্পটাই শোনাই দিই, যখন বলছিল যে সারা ভারতে 92, ওই যে ইয়ের সময় কি বলে, বাবরি মসজিদের ঘটনা নিয়ে, বাবরি মসজিদের জায়গায় যখন বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয় রাম মন্দিরের জন্য, রাম মন্দির স্থাপনের জন্য, তো তখন ভেঙে ফেলা হয়, মানে যেখানে তো অবশ্যই রাম মন্দিরই ছিল, পরে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তো ওইটা যখন ভেঙে ফেলা হয়, তখন সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিছু হয় নাই। তাকে জিজ্ঞেস করলো সব জায়গায় হইলো, এখানে কেন হইলো না? সরকার চাই নাই, তাই হয় নাই। তাহলে আমি এখন, যে বামপন্থীরা এখন মিথ্যা কথা বলতেছে যে মুসলিম মৌলবাদীদের কারণে তারা রাখে নাই, আসলে বামপন্থী সরকার নিজেও চায় নাই, তাই মিছিল হয়েছিল তসলিমা নাসরিনের বিরুদ্ধে। তবে এটা একটা বিজয়, দীর্ঘ 18 বছর, প্রায় 1.5 যুগ পরে তিনি পশ্চিমবঙ্গে গিয়েছেন। এটা বিশাল বিজয় আমি মনে করি। এটা বাংলা সাহিত্যের বিজয়, বাংলা ভাষার বিজয়, বাংলা নারীদের বিজয়, নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের বিজয়, বাংলাদেশের মানুষেরও বিজয়, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মুক্ত মনা মানুষের, সকলের না, মৌলবাদীদের না। না না না, মৌলবাদীদের হবে কেন? বাংলাদেশের মুক্ত চিন্তক যারা, মুক্ত নারীবাদী যারা, এমনকি গণতান্ত্রিক, প্রকৃত গণতন্ত্র যারা, বাক স্বাধীনতায় বিশ্বাসী, তাদের এটা বিজয়। এই বিজয় শুধু তসলিমা নাসরিনের নয়, এই বিজয় শুধু পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদেরও নয়, এই বিজয় যারা
বাংলা ভাষাভাষী যত মানুষ রয়েছে মুক্তচিন্তক, যত মানুষ রয়েছে গণতান্ত্রিক, যত মানুষ রয়েছে ধর্মনিরপেক্ষ, যত মানুষ রয়েছে বাক স্বাধীনতায় বিশ্বাসী, তাদের সকলের বিজয় আমি মনে করি। এবং এটা দরকার ছিল, প্রয়োজনও ছিল। পশ্চিমবঙ্গের এই তসলিমা আপার যে কলকাতায় তার যে আগমন, এটা পুরো ভারতের রাজনীতিতে নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে 29 সালের আমার ধারণা। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিনি বাংলাদেশ সফরে রয়েছেন। আমরা দেখলাম যে অনেক জায়গা থেকে অনেক কিছুতে ছন্দ পতন, আপনি নিশ্চয়ই ওয়াচ করেছেন, অবজার্ভ করছেন অনেক কিছু। প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করতে জানতে চাই আপনার কাছ থেকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকের কথা শনিবার, তার আগেই ভারতে নিযুক্ত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বৈঠক করলেন। এটি নিশ্চয়ই আনইউজুয়াল একটি বিষয় যে অন্য দেশের কোনো বিশেষ দূত কোনো দেশে যাচ্ছে, আরেকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়া। এটির মধ্য দিয়ে আসলে কোন ধরনের বিশেষ বার্তা আসছে কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি যেটা দেখছি সেটা হলো যে সার্জিও গোরের তো যে দেখা হয়েছে ত্রিবেদীর সাথে, সেটা তো আগেও হয়েছে, দিল্লিতেও উনি দেখা করেছেন, দুইজনের মধ্যে বৈঠক হয়েছে আগেও। না, এটি করতেই পারে। এখন দীনেশ ত্রিবেদী ভারতের মানুষ, আবার তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু বাংলাদেশ সফরে এসে দীনেশ এখন ত্রিবেদীর সঙ্গে আলাদা বৈঠক, এবং এই দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তিনি অভিনন্দনও জানিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে আমি উন্মুখ হয়ে বসে আছি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসাথে কাজ করার জন্য। অর্থাৎ নিঃসন্দেহে বাংলাদেশ ইস্যু এখানে প্রায়োরিটি পাচ্ছে। জি জি জি। এখন কালকে তো দেখা হয়েছে বিটুইন দ্বিবেদী এন্ড ইয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক আমি মনে করি। তার কারণ হচ্ছে ঠিক তার একদিন আগে সম্ভবত ওই যে ওদের পার্লামেন্টের কমিটি, স্ট্যান্ডিং কমিটি যেটা আছে অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদেরও বৈঠক হয়েছে শশী থরুরের নেতৃত্বে, এবং সেখানে বাংলাদেশ ওয়াজ এ মেজর ইস্যু ওইখানে দিল্লিতে বৈঠকে, যেটা অনেক এখানে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। ইউ সি, সো এই বৈঠক এই কারণে খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়ান রোল যেটা হবে বাংলাদেশে এখন থেকে, এইটা আমেরিকার পক্ষে কাজ করবে, এইটা নিশ্চিত। বাংলাদেশকে আর সাউথ এশিয়া, পুরা সাউথ এশিয়াকে কিন্তু উইথ দ্য প্রিজম অফ ইন্ডিয়ান লেন্স থেকে দেখবে আমেরিকা। এই কারণেই আপনি দেখেন এই যে অফিসার্স গুলি মিক্স করে দেওয়া হয়েছে। গোরকে কোনো ছিল না যে ওরা কেন স্পেশালি ইনভলভ হবে যখন সে এক দেশের রাষ্ট্রদূত আছে। এখন ওকে নিয়ে এসেছে ডেভিড লুয়ের, মোটামুটি যে কাজ ডেভিড লু করতো ওই কাজ, যদিও ডেভিড এবং ইন্ডিয়ার সাথে যেহেতু ওদের প্যাক্ট আছে, ইন্দো প্যাসিফিক প্যাক্ট আছে বা এশিয়া প্যাসিফিক হোয়াট এভার দে কল ইট, তারপরে আপনার কোয়াডসে আছে ইন্ডিয়া, এইটা হলো বেসিক উদ্দেশ্য হলো টু চেক চাইনা। এখন আমাদের এই এক্সপ্লোরেটরি ভিজিট সার্জিও যেটা আছে, এইটা হলো টু এক্সপ্লোর যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আর দে মুভিং টুয়ার্ডস চাইনা না তারা পশ্চিমার সাথে আছে। এইটা একটা বেসিক্যালি এক্সপ্লোরেটরি ভিজিট, ও যে এটা দেখবে, দেখে এটা হি ইজ গোইং টু রিপোর্ট দিস টু দি স্টেট ডিপার্টমেন্ট। খলিলুর রহমান, আমার যে রিপোর্ট একটি হচ্ছে সেটা হলো যে খলিলুর রহমানের সাথে ওনার যে দেখা হয়েছে, এটা খুব একটা ভালো দেখা হয় নাই। একটা রিপোর্ট আমি পাচ্ছি যে সার্জিওর যে টোনটা ছিল, এই টোনটা ওই মিটিং এ ওয়াজ অ্যান অ্যাংরি টোন, এবং একটু লাউডও ছিল ইসের সাথে যে মিটিং হয়েছে। তারপরে এর সাথে সাথে আরেকটি ডেভেলপমেন্ট যেটা হলো, সেটা হলো দ্যাট প্যাসিফিক ফ্লিটের আপনার কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন, উনি একটি খুব বড় দল নিয়ে, 11 না কত লোকের দল নিয়ে
উনি আবার ঢাকায় আসছেন। হুম হুম এটা হলো অ্যাডমিরাল স্টিফেন। তারপরে আমি বোধহয় আরেকদিন বলেছি দ্যাট গোর আসার আগে এইখানে কিছু সিআইএ অ্যাক্টিভিটি হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিটা হয়েছে একজন খুবই গুরুত্বপূর্ণ ডেকোরেটেড অফিসার সিআইএর, হ্যামিল্টন নাকি নাম ওর, সে 25 তারিখে পি ঢাকায় হ্যামিল্টন এসেছে। পি হ্যামিল্টন জি, সে 25 তারিখে ঢাকায় এসেছে। দিস ইজ অল রিলেটেড টু দিস ভিজিট। কিন্তু তা অনেক কিছু হচ্ছে। তারপরে যে মিটিং পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের, হুম ইজ ভেরি সিগনিফিকেন্ট বিকজ এখানে একটা মেজর ইস্যু ছিল শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ। হুম So আমাদেরকে এই পুরাটা কিন্তু একত্র করে দেখতে হবে। এভরিথিং ইজ হ্যাপনিং উইদিন দিস 5, 6, 7 days। কিন্তু এটা আগেও হয় নাই, পরেও হয় নাই। ওয়াই ইজ দিস হ্যাপনিং? সো এই ফরেন পলিসি যেটা শেখ হাসিনার ছিল, সে সবাইকে নিয়ে কিন্তু কাজ করছিলেন উনি। উনি চায়নাকেও সাথে রেখেছিলেন, আমেরিকাকেও ঠিক রাখছিলেন, রাশিয়াকেও ঠিক রাখছিলেন, সবাইকে নিয়ে কাজ করছিলেন। কিন্তু দেখেন আমেরিকা যার কিন্তু সম্ভবত শেষ দিকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন শেখ হাসিনা। আমেরিকাকে জি, তো কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছিলেন না শেষ পর্যায়ে এসে। হ্যাঁ, বাট ওই শেষ পর্যায়ে এসে কিছু এমন হয়ে গেল যে চাইনাও একটু নারাজ হয়ে গেল, যার হুম জন্য শেখ হাসিনা ওনার লাস্ট ভিজিটে একদিন আগেই ফিরলেন উনি বাংলাদেশে। শিক্ষার শর্টের হুম ভিজিট। হুম তো হুম। এই জিনিস, এই জিনিসগুলি যেটা হচ্ছে, এটা বোধহয় মেবি চাইনিজ ওয়ার আ বিট অ্যাংরি যে তোমার জন্য আমরা এত করছি, তুমি আবার ওদের সাথে। আর শেখ হাসিনার হয়তো প্রবলেম ছিল যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে ফেলে না দেয়, অল কাইন্ডস অফ থিংস যেটা কাজ করছিল। এর মধ্যে যেটা টের পায় নাই ওনার গভর্নমেন্ট, সেটা ছিল যে ওনার গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু লোক দে সোল্ড দেমসেলস আউট টু দি আমেরিকানস। কাজে তারা রিয়েল তথ্য শেখ হাসিনাকে দেয় নাই। যারা ডিনার করছিল হুম ডেভিড হুম। লুয়ের সাথে, যাদের কথা হচ্ছিল প্রাইভেটলি, এই জিনিসগুলি ওরা জানতো, ওদেরকে ব্রিফ করা উচিত ছিল শেখ হাসিনাকে, তারা করে নাই। এর মধ্যে জি আমাদের আর্মির মধ্যেও কিন্তু ওই যে কনস্পিরেসি যেটা চলতেছিল, যে টাকা পয়সা লেনদেন হচ্ছিল, ওর মধ্যে আর্মিরও কিছু লোকজন ইনভলভ হয়ে গেল। আর রাওয়ার এই যে রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা হুম হুম ছিলেন, তারা খুব বেশি ভাবে ইনভলভ হয়ে গেলেন এই জিনিসগুলি আমেরিকার পক্ষে। ওর রেজাল্ট হলো দ্যাট দে ওভার থ্রু দ্য গভর্নমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ আমাদের এইখানে একটা খেলা হতে যাচ্ছে। আমেরিকানস আর চাইনিজ ওরা কিন্তু বাংলাদেশে একটা গেম খেলবে। এইখানে আমরা যদি কেয়ারফুল না হই, যদি ব্যালেন্স না করতে পারি, যেরকম শেখ হাসিনা ব্যালেন্স করে এই 16-17 বছর উনি কাজ করেছেন, এইভাবে যদি আমরা ফরেন পলিসি ঠিক করে ডিজাইন না করতে পারি, দেন দের ইজ আ সিরিয়াস প্রবলেম। এখন আপনি বলছেন সার্জিও আওয়ামী লীগের একজন নেতার সাথে তো দেখা করেছেন, টু ওয়ের ইনভাইটেড, হ্যাঁ একটা পুরুষ একটা জিনিস করতে মহিলা। মহিলা যান নাই, পুরুষ যিনি আছেন উনি দেখা করেছেন। আমি জানি না ওয়েদার ইট ইজ সাবের হোসেন চৌধুরী অর হুএভার ইট ইজ, একজন দেখা করেছেন ওনার সাথে। তো উনি যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন।